আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? এইচএসসি 2025 তোমাদের নিশ্চয়ই শোচনীয় অবস্থা। কারণ বিগত যে বছরগুলো রয়েছে অনেকেই অটোপাস, অর্ধেক পরীক্ষা, বন্যা প্লাবিত, দুর্যোগ প্রবল, করোনা সব দিক দিয়ে পার হয়ে গেছে। সচিবালয়ে আন্দোলন করে পাস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের এবার আর কোনো অপশন নাই। যেহেতু আমাদের আর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তোমাদের হার্ড কার্ড হবে। কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানেরই হবে যতটুকু আশা করা যায়। তো সেই থেকে আমাদের এবার যতটুকু কাজ করা, আসলে এডমিশন নিয়েছিলাম পুরোটাই সিজন, যার কারণে তোমাদের এইচএসসি 24 কে নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু তারা পরীক্ষা না দিয়েই পার হয়ে গেছে। কিন্তু এইচএসসি 2025 তোমাদেরকে নিয়ে আমরা কাজ করার সুযোগ আসলে আমাদের হয় না এরকম ভাবে। তবে তোমাদের পরীক্ষাটা আনফর্চুনেটলি হয়ে যাবে, যার কারণে তোমাদের যাতে একটু উপকার হয় এজন্য আমরা জাস্ট সাজেশন টাইপ, যাতে তোমাদের এই ক্লাসগুলো করলে তোমরা একটা মোটামুটি ধারণা পেয়ে যাও। এতটুকু থেকেই আজকে তোমাদের শারিয়ার ফেরদৌস ফাহিম ভাইয়া, যিনি তোমাদের ম্যাথ দেখিয়ে দেবেন, এবং আমি থাকবো ইংরেজি নিয়ে, এবং আরো থাকছে বাংলা নিয়ে তোমাদের মুহিত ভাইয়া। তো সমস্ত বিষয় তোমাদেরকে দেখানো হবে, তাই লাইভটি ফার্স্ট টু লাস্ট দেখবে, এবং শুধু তোমরাই না, এই লাইভটি তোমরা শেয়ার করে তোমাদের ফ্রেন্ডরাও দেখে হয়তো তাদের একটু হলেও উপকার হয়ে যেতে পারে। তো লাইভটা অবশ্যই শেয়ার করে দিবে, এবং সাউন্ড কোয়ালিটি, ভিডিও ইমেজ ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো ফার্স্টেই আমরা যতটুকু কথা বলবো, ফার্স্টে আমি ইংরেজি নিবো, এরপরে তোমাদের পর্যায়ক্রমিকভাবে সাবজেক্টগুলো আসবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের ফাইম ভাই কিছু বলবে, শুনে নাও। জি, ভাইয়া 24-এর ব্যাচ নিয়ে অনেক চেষ্টা করছি। আমি সাধারণত অফলাইনেই পড়াশোনা করাই, করানোর চেষ্টা করি। যেগুলো করাইছি, যেগুলো স্টুডেন্টদের করানো হয়েছে, টিচিং করছি কোচিংগুলোতে, খুবই জঘন্য মানের স্টুডেন্ট ছিল 24 ব্যাচটি। আমি দেখছি 25 ব্যাচ তাদের থেকে বেশি পটেনশিয়াল ইউজ মানে ধারণ করে। বাট কথা হচ্ছে, তোমাদের পটেনশিয়ালটা ইউজ করতে হবে হাই ইফেক্টিভ ভাবে। ইফেক্টিভ ভাবে ইউজ করার জন্যই আমি জাস্ট, জুনায়েদ আমার সাথে কথা বলতেছিল যখন, যে ভাই আমার তো 24 ব্যাচ নিয়ে অনেক কিছুই করা হয়েছে, বাট 25 ব্যাচ নিয়ে সাধারণভাবে ওইভাবে কিছু করা হয়নি, একাডেমিক কিছু করা হয়নি। তো কিছু করা যায় কিনা, তো আমি ওরে সাজেস্ট করলাম। ও আমাকে বলতেছে আলোচনার মধ্যেই আসলো যে একটা সাজেশন ক্লাস যদি নেওয়া যায়, লাইভ ক্লাস, এবং এর মাধ্যমেই কিন্তু এই প্রথম ইউটিউবে আমরা লাইভে চলে আসছি ওর মাধ্যমে। তো তো এখান থেকে আমি বলতে চাচ্ছি যে এই ক্লাসটা যদি করো জুনায়েদ, আমি যদি সবকিছু বুঝে করো, তোমার যে পটেনশিয়ালটা আছে তুমি 100% ইউজ করতে পারবে। এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা, যাতে তুমি জিনিসগুলোকে গোছায় এবং হচ্ছে শর্ট সিলেবাস, বাট সিলেবাসটাকে যেন গোছায় আরো পটেনশিয়াল ভাবে ইউজ করে আরো সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। তোমরা যারা ফাঁকিবাজি করছো তাদের জন্য আজকে খুবই ভালো সুযোগ, একটা মুখ্যম সুযোগ, যেন এটা ভালো একটা রেজাল্ট সে যেন নিয়ে আসতে পারে। আজকের ক্লাসটা এভাবেই সাজানো হয়েছে। তো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টে আমরা ইংরেজি দিয়ে শুরু করবো, এরপরে বাকি সাবজেক্টগুলো আসবে। জি, একটু পরে আমিও আসতেছি। তোমাদের জুনাদ ভাইয়ের সাথে ক্লাস করতে থাকো, আসতেছি। জি। তো তোমাদের ইংরেজি নিয়ে ফার্স্টে যে কথাটি, ভাইয়া প্যাসেজ তো অনেকগুলো রয়েছে। ফার্স্ট পার্ট নিয়ে আমি ফার্স্টে কথা বলবো, ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে। তো তোমাদের এই ফার্স্ট পার্টে যে ব্যাপারটা হয়, যে এখানে তোমাদের অনেকগুলো প্যাসেজ রয়েছে, এবং তোমরা এতটাই ব্রিলিয়ান্ট, এতটাই ট্যালেন্ট যে তোমরা সবগুলো আসলে পড়তে চাও না, খালি বলতে সাজেশন সাজেশন, কোথায় সাজেশন। তো এই সাজেশন আজকে দিয়ে দিব, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। এখন এখান থেকে তোমরা লিখতে পারবা কিনা এটা তোমাদের ব্যাপার, কিন্তু ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। প্যাসেজগুলোর নাম আমি একটু করে হাইলাইট করে দিব। তো দেখো, আমরা যদি ফার্স্টেই চলে যাই প্যাসেজের দিকে, তো এর আগের বার যখন আমরা পড়িয়েছি, তো এর আগের বার আমরা এইচএসসি 24-কে আমরা বিস্তারিত হয়ে পড়াতে পেরেছি, কিন্তু এবার আসলে সাজেশনের মাধ্যমে যেহেতু, সেহেতু আমরা জাস্ট প্যাসেজগুলোর নাম বলে দিব এবং তোমাদেরকে বলে দিব এই জিনিসগুলো কিভাবে পড়তে হবে। তাই দেখো, আমরা ফার্স্টে যেমন তোমরা এটা পড়তে পারো নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা। তোমাদের মার্কার থেকে কালি ছাড়তেছে প্রচুর, একটু বুঝে নিও কষ্ট করে। নেলসন ম্যান্ডেলা থাকবে, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা এটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই যতগুলো বোর্ড রয়েছে, এই বোর্ডে নেলসন ম্যান্ডেলা থেকে প্রতিবারই চলে আসে, কোনো না কোনো বোর্ডে অবশ্যই চলে আসে, ঠিক আছে? এবং দিনাজপুর বোর্ডে যে কোশ্চেন আমরা একটু দেখি, যেহেতু আমার বাসা রংপুরে, সেহেতু দিনাজপুর বোর্ডের মধ্যে আমি পড়ি। তো এই দিনাজপুর বোর্ডে ইংরেজি কোশ্চেনে দেখা যায় তুলনামূলকভাবে একটু অন্যান্য বোর্ডের থেকে হার্ড হয়ে যায়। যতগুলো বোর্ডের মধ্যে হার্ড হয়, দিনাজপুর তার মধ্যে একটা ইংরেজি কোশ্চেনের দিক থেকে। হ্যাঁ, তো নেলসন ম্যান্ডেলা পড়তে হবে। এরপর হচ্ছে ট্রু উইমেন, টু উইমেন পড়তে হবে। বেশি প্যাসেজ দিব না তোমাদেরকে, যেগুলো দিব এগুলো একটু কষ্ট করে পড়বা, ঠিক আছে? এরপর হচ্ছে হোয়াই এডুকেশন, হোয়াই এডুকেশন। এরপরে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তারপরে আমরা পড়বো, হ্যাঁ, ড্রিম নিয়ে যদি একটু বলি, দেখো ড্রিমটা সাধারণত তোমাদের যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু, এখানে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে যায় যে উইথ ক্লুটা পারতেছে, বা উইদাউট ক্লু যেটা থাকে সেটা তোমাদের তুলনামূলকভাবে ইজি হয়, তবে উইথ ক্লুটা তোমাদের জন্য একটু হার্ড হয়ে যায়। এই উইদাউট ক্লু বা উইথ ক্লু যেটার কথাই বলো, তোমাদের বোর্ড বই সম্পর্কে কারো যে ধারণা থাকে, আমরা দেখেছি যে ড্রিম থেকে তোমাদের উইথ ক্লু বা উইদাউট ক্লু যে কোনো একটা এখান থেকে এসেছিল, ঠিক আছে? যারা তোমাদের বোর্ড বই সম্পর্কে ধারণা থাকে, তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পেয়েও যেতে পারো। তোমাদের বাহির থেকে যে আসে বা তোমার ধারণার বাইরে, এরকমটা না আসলে তোমাদের এগুলো ধারণার মধ্যেই চলে আসবে। তাই তোমরা ড্রিমটা দেখতে পারো উইথ ক্লু অথবা উইদাউট যেটা থাকে সেটার জন্য। এবং এখানকার মধ্যে কিভাবে পড়তে হবে সেটা আমি বিস্তারিতভাবে আসতেছি। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা, দ্য আনবিটেন গার্লস। এরপর আমরা দেখবো দ্য আনবিটেন গার্লস, দ্য আনবিটেন গার্লস। এরপর আমরা দেখবো হচ্ছে এ মাদার ইন ম্যানভিলে,
এরপরে আমরা দেখবো হচ্ছে তোমরা এই মাদার ইন ম্যানভিল, এটা আসলে খুবই টাফ হয়ে যায় তোমাদের জন্য, যত স্টুডেন্ট পড়িয়েছি একজন তোমরা বলোনি যে এটা আসলে তোমাদের জন্য সহজ হয়। এরপরে অ্যাডোলেসেন্স থেকে আছে, অ্যাডোলেসেন্সটা আসলে ইম্পর্টেন্ট, ইজির মধ্যে ইম্পর্টেন্ট আসলে। দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, ঠিক আছে। এরপরে অ্যাডোলেসেন্স একটা আছে, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বিডি, ঠিক আছে। এরপর আমরা দেখব হচ্ছে স্পেন্ডিং। স্পেন্ডিংটা আমাদেরকে একটু দেখতে হবে, স্পেন্ডিং। এরপর আমরা দেখব হচ্ছে ইকো ট্যুরিজম। তো দেখো, তোমাদের এই ফার্স্ট পার্টের যে প্যাসেজগুলো আমি বললাম, যে এখানে আমি 11টা মোটামুটি লিখে দিয়েছি, যে আশা করি যে ইনশাল্লাহ তোমরা এখান থেকে মোটামুটি ধরনের কমন পেয়ে যাবা সবকিছুই আমি যেগুলো কথা বললাম। তো ফার্স্টে আমি দেখি যে নেলসন ম্যান্ডেলা, তোমরা এখান থেকে আসলে কি রকম ভাবে পড়বা, কি রকম ভাবে পড়লে তোমরা আসলে এখান থেকে কমন পাবা। আমি প্যাসেজের কথা বলছি মাত্র 11টা, তোমাদের প্যাসেজ প্রায় 30টা কাছাকাছি ছিল, ঠিক আছে। তো এই 11টা প্যাসেজ আমি যদি তুমি যেরকম ভাবেই পড়ো না কেন, এখন তোমাকে ধরতে হবে যে তুমি এই ফার্স্ট পার্টের প্যাসেজগুলো বের করবা। পরে ফার্স্টে হচ্ছে টেক্সট বই তোমাকে অবশ্যই পড়তে হবে, টেক্সট বুক পড়ার পরে তুমি গাইডটা বের করবা, যে কোনো গাইড অথবা মডেল টেস্ট। এই মডেল টেস্ট বের করে নেলসন ম্যান্ডেলা যদি পড়ে থাকো, নেলসন ম্যান্ডেলা দিয়ে দেখবা যে এর কয়টা মডেল টেস্ট দেওয়া আছে, যদি মডেল টেস্ট দেওয়া থাকে 3টা, তোমাকে 3টাই পড়তে হবে। বা মডেল টেস্ট দেওয়া আছে 2টা, তো তুমি 2টাই পড়বে। এরকম ভাবে তোমাকে নেলসন ম্যান্ডেলা বলো, টু ইভেন বলো, হাই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, ড্রিম নিয়ে যেটা আছে, ড্রিম তোমার একটু ইম্পর্টেন্ট আসতেও পারে, যদিও রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম। তারপর দ্য আনবিটেন গার্লস, মাদার ইন ম্যানভিলে, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, তারপর অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, স্পেন্ডিং, ইকো ট্যুরিজম। তো এই বিষয়গুলোর সবগুলোই তোমার ফার্স্টে বোর্ড বই পড়বা। বোর্ড বই পড়ার পরে তুমি ডিরেক্ট চলে যাবা মডেল টেস্টে। এই মডেল টেস্টে যে তোমার যতগুলো দেয়া আছে মডেল, তোমার 3টা 4টা বা 2 রকম মডেল দেওয়া আছে, সবগুলো মডেল পড়ো। বা তুমি এমনও হতে পারে যে পরীক্ষার হলে যে দেখতে পারবা যে আল্লাহ এটা কি হলো, আমি যা পড়ে আসি দেখা যাবে যে তুমি এই মাদার ইন ম্যানভিল এটা খুবই টাফ, আচ্ছা তুমি যাই পড়ে গেছো দেখা যেতে পারে যে হুবহু কমন চলে আসছে, বা প্রশ্ন রিপিট নাও হতে পারে কিন্তু প্যাসেজ কমন চলে আসছে, তখন তুমি লিখতে পারবা তোমার যদি একটা আইডিয়া থাকে। তার কারণে তুমি এই প্যাসেজগুলো সবগুলো পড়ো। এন্ড এই প্যাসেজগুলো শেষে যে গ্যাপ ফিলিংস দেওয়া আছে, ঠিক আছে, গ্যাপ ফিলিংস উইথ ক্লু, উইদাউট ক্লু, যতগুলো দেওয়া আছে, যে গ্যাপ ফিলিংস উইথ ক্লু, উইদাউট ক্লু, এবং রিঅ্যারেঞ্জ, এবং অনেকগুলোতে তোমরা রিঅ্যারেঞ্জও পেয়ে যাবা, রিয়ারেন্স। তো এই যে এই বিষয়গুলো, মানে তোমার যতগুলো টপিক রয়েছে, এই টপিকগুলো যতগুলো তোমার বোর্ড বইয়ে আসবে, তুমি ভাই ততগুলোই ওখানে পড়বা। বোর্ড বই পড়া মানে তোমার কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং বোর্ড বই পড়া শেষে ডিরেক্ট মডেল টেস্টে চলে যাও, মডেল টেস্ট প্র্যাকটিস করে, যে তোমার জোনাক ভাই বলতেছে যে তুমি কমন পাবা, মানে তুমি কমন পাবা, এটা 100% শিওর, এখানে কোনো বিকল্প নাই। জাস্ট তুমি প্র্যাকটিসটা করে যাও এন্ড পড়াটা পড়ো। এটা হলো ফার্স্ট পার্টের ধারণা। এখন তোমাদের এখানে উইথ এবং উইদাউট ক্লু যে ভেজালটা হয়, এই ভেজালটা আমি যদি বলতে যাই তাহলে দেখা যাবে তুমি এগুলো শেষ করার পরে, ঠিক আছে, তুমি এগুলো জাস্ট শেষ করো, এগুলো শেষ করার পর আমি মিশিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এগুলো শেষ করার পরে তুমি মডেল টেস্টের মধ্যে বোর্ডগুলোতে চলে যাবা, ঠিক আছে। বোর্ডগুলোতে চলে যেয়ে তোমার যে টপিকটা সবচেয়ে বেশি প্রবলেম, যে তোমার উইদাউট ক্লু প্রবলেম অথবা রিয়ারেন্স প্রবলেম, আমি ধরলাম যে তোমার ফার্স্ট পার্টে যেহেতু প্রবলেম হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, এরপরে হচ্ছে রিয়ারেন্স, ঠিক আছে। এই যে উইথ ক্লু, উইদাউট ক্লু এন্ড রিয়ারেন্স, এই 3টা টপিকের কথা যদি বলি ভাইয়া, তুমি জাস্ট এই বোর্ড বের করে, মানে মডেল টেস্টের যে বোর্ডে তোমার বিগত সালে যেগুলো এসেছিল এগুলো বের করে তুমি উইদাউট ক্লুর কমপক্ষে, মানে একদম কমপক্ষে 20টা বোর্ড করে ফেলো, ঠিক আছে। মানে তুমি এখানে 20টা অবশ্যই করতে হবে, মাস্ট বি 20টা করো, উইথ ক্লু 20টা করো, এবং উইদাউট ক্লু বা রিয়ারেন্স যেটাই আছে 20টা করে ফেলো। মানে তুমি উইথ ক্লু 20টা, উইদাউট ক্লু 20টা, রিয়ারেন্স 20টা, এই 60টা করলে হবে কি, যে কমন পাবা এটা আমি বলবো না, কমন পেতেও পারো, তবে কমন যদি নাও পাও এই 60টা করলে হবে তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তখন পরীক্ষা যেটাই আসুক তোমার মনে হবে না যে এটা খুবই নতুন কোনো কিছু, তোমার মনে হবে যে আমি পড়ে এসেছি বা আমি পারি বা আমার ভুল হবে না, তখন তোমার এরকম মনে হবে। আর তুমি যদি 60টাও প্র্যাকটিস না করো, মানে 20টা করে যদি প্র্যাকটিস না করো, তখন হবে কি পরীক্ষা হলে যে মানে তুমি আকাশ থেকে পড়বা, পাতাল থেকে উঠবা, যে একদম নতুন, কই থেকে আসলো, কি থেকে আসলো, কোশ্চিন হার্ড করে ফেলছে। বা কোশ্চিন তো হার্ড করে না, তোমার জন্য যে কোশ্চিনটা করছে একটা চরের বা একটা খুবই অজপাড়া গাছ, সেখানে যে স্টুডেন্টটা পড়ে তার জন্য কিন্তু সেম কোশ্চিনটাই করছে। মানে সরকার চায় যে সেও পাস করুক,
তুমিও পাস করো, অ্যাটলিস্ট মেধাটার মূল্যায়ন হোক। এখন তুমি যদি বলো যে এটা খুব হার্ড কোশ্চেন করছে, তার মানে এটা বোঝা যাবে যে তুমি পড়া পড়ো নাই, তোমার 24 ব্যাচ যা করছে তোমার হচ্ছে তার অবস্থা আরো খারাপ, এটা তখন ধরে নেওয়া হবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্টের কথা। ফার্স্ট পার্টে প্যাসেজ, সিন, আনসিন এবং সামারি। সামারির কথা যদি একটু বলি, দেখো এই সামারি নিয়ে বলতে গেলে স্টুডেন্টরা করে কি, যে সামারি যেহেতু 10 মার্কস, 10 মার্কস তো অনেক বড় লিখতে হয়, প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, অনেক বড় বড় লিখি, তার মানে সামারিও আমাকে লিখতে হবে প্রায় 1 পেজ বা 1 পেজের একটু কম, তাই না? তোমরা ম্যাক্সিমাম জিনিসটা এটা ভুল করে দেখো ভাই, সামারি, সামারি মানে কি? সামারি মানে হচ্ছে সারমর্ম। এখন এই সারমর্ম তোমাকে কোনো একটা ঘটনা বা কোনো একটা স্টোরি তুলে দিবে, বা কারো জীবন কাহিনী যেটা তুলে দিল, তোমার এটা করতে হবে কি, যে এই স্টোরিটা ধরো দেয়া আছে 20 লাইন, সাপোজ একটা সামারির দেয়া আছে 20 লাইন, যে প্যাসেজটা 20 লাইন দিয়ে আছে। এখন তোমার এটা কি তৈরি করতে হবে, তুমি এটা তৈরি করবে যে 20 লাইন থেকে কিভাবে কমিয়ে এটা 4 থেকে 5 লাইনে নিয়ে আসা যায়, মানে 4 থেকে 5 লাইন পড়ে যাতে স্যার বা যে কেউ বুঝে যাবে যে তুমি কার সম্পর্কে কি বলছো, একদম বিস্তারিত পূর্ণাঙ্গ ধারণা। তোমরা বাংলা অবশ্যই পড়েছো, বাংলা যখন পড়তে যাবা তোমাদের একটু পরে মুহিত ভাই অবশ্য বাংলা দেখাই দিবে, সেই বাংলার মধ্যে তুমি যখন বোর্ডের গল্পগুলো পড়ো, সেই গল্প লাস্টে দেখবা যে পাঠ পরিচিতি দেওয়া থাকে, তাই না? পাঠ পরিচিতি দেওয়া থাকে, পাঠ পরিচিতি। এখন এই পাঠ পরিচিতি, ধরো তুমি গল্পটা পড়ো নাই, কিন্তু পাঠ পরিচিতি পড়ো, পাঠ পরিচিতি বেশি দেওয়া থাকে। পাঠ পরিচিতি দেখবা যে খুবই বড় যদি গল্প হয়, পাঠ পরিচিতি দেওয়া থাকে সর্বোচ্চ হাফ পেজ বা তারও কম, অর্ধেক পেজেরও কম। কিন্তু এই পাঠ পরিচিতি বলেই, মানে পড়েই বলে দেওয়া যায় যে ওখানে ক্যারেক্টার কিরকম রয়েছে, গল্পটির ঘটনা কি এবং সারমর্ম, বা তুমি যাই বল, পাঠ পরিচিতি বলে তোমার A to Z একটা ধারণা হয়ে যায়। ঠিক সেম ভাবে তোমার এই সামারিতে একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পটার তুমি কিভাবে এই 20-25 বা 15-20 লাইন থেকে কমিয়ে তুমি 4-5 লাইনে কমপ্লিট করতে পারো। সবচেয়ে বেটার হয় তুমি 4-5 লাইনে কমপ্লিট করতে পারো এবং পূর্ণাঙ্গ ভাবে, দেখবা স্যার এখানে তোমাকে 10-এ 10 দিয়ে দিবে, 1 মার্কসও কাটবে না। এই ছিল তোমাদের ফার্স্ট পার্ট নিয়ে মোটামুটি একটা সারমর্ম তোমাদেরকে আমি দেওয়ার ট্রাই করলাম, যে কোন কোন প্যাসেজ পড়তে হবে এবং উইথ ক্লু, উইদাউট ক্লু বা রিয়ারেঞ্জ। এবং রিয়ারেঞ্জের যে বিষয়টি, এটা যদি কমন পেতে চাও তুমি, সবচেয়ে ভালো হয় এগুলো যে তোমার যে বিশেষ ব্যক্তিত্বগুলো রয়েছে, ঠিক আছে, অ্যারিস্টোটল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন, এরকম যে বিশেষ ব্যক্তিত্ব রয়েছে এগুলো পড়বে, এবং সাথে কিছু স্টোরি টাইপ যে রিয়ারেন্স গুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বে, তাহলে তুমি কমন পেয়েও যেতে পারো, আল্লাহ যদি চায় তুমি কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি যে বলবো তার মানে যেটা হুবহু কমন চলে আসবে এরকমটা না, কারণ আমি তো আর দিনাজপুর, সরি, আমি তো আর প্রশ্ন করতেছি না যে আমি প্রশ্ন করতেছি এবং তোমাদেরকে সেটা বলে দিচ্ছি হুবহু সেটা কমন আসবে, এরকম না। জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া করে বলা যে এগুলো থেকে আসতে পারে বিগত সালের প্রশ্নগুলো দেখে। ঠিক আছে, তাই রিয়ারেন্স কেউ যদি কমন পেতে চাও তুমি এই কাজটা একদম করতে পারো। তো এটা ফার্স্ট পার্ট ছিল। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিতে পারো। আচ্ছা, এখন আমরা চলে যাব সেকেন্ড পার্টের দিকে। ফার্স্ট পার্ট নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে, এবং তোমাদের ফার্স্ট পার্ট নিয়ে যে এরপরে কোনো প্রবলেম থাকে অবশ্যই জানিয়ে দিবে আমাদের কমেন্ট সেকশনে। ভয়েস ডাবল আসতেছে। আচ্ছা, আমরা সেকেন্ড পার্টের দিকে যদি একটু দেখি, সেকেন্ড পার্টে আমরা ফার্স্টে টপিকগুলো দেখবো যে কি কি টপিক রয়েছে। ঠিক আছে, এখানে আমরা ফার্স্টে আমরা টপিকগুলো লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রিপজিশন, মার্কার থেকে যে কালি বের হচ্ছে, হ্যাঁ, তোমাদের মাথা থেকে যে এরকম ভাবে খালি যে ব্রেন যে পরীক্ষা হলে বের হয়, তাহলে প্লাস না, প্লাসের উপরে যেটা আসছে সেটা চলে আসবে। জাস্ট দোয়া করো, হ্যাঁ, দোয়া করলে হবে, পড়া পড়তে হবে না, পড়া পড়ে কোনো লাভ নাই। সব স্টুডেন্ট একই কথা, স্যার দোয়া করিয়েন, পড়াশোনা করে কোনো লাভ নাই। আচ্ছা, প্রিপজিশনের পরে হচ্ছে সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। 3 নম্বরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। 4 নম্বরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। 5 নম্বরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অর্থাৎ ন্যারেশন, ন্যারেশন। আমরা জাস্ট টপিকগুলোর নাম লিখে নিচ্ছি যাতে তোমাদেরকে বোঝাতে একটু সুবিধা হয়। মডিফায়ার। 7 নম্বরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সরি, কানেক্টরস, কানেক্টরস। 8 নম্বরে হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 9 নম্বরে হচ্ছে পাংচুয়েশন, পাংচুয়েশন। প্রচুর গরম তো এখানে, যা তোমাদের যাতে ভয়ের প্রবলেম না হয় এই জন্য ফ্যানটা কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ভাষায় ভালো গরম লাগতেছে। তো ফার্স্টে দেখি প্রিপজিশন। এখন প্রিপজিশন দেখো ভাইয়া, প্রিপজিশন কি কি পড়তে হবে, প্রিপজিশন পড়ার টপিকগুলো আসলে কি তোমাদের। আমি এই টপিকগুলোর মধ্যে তোমাদের যে প্রবলেমগুলো ধরি, যে প্রবলেমগুলো কোথায়, তাহলে তো আমি যতটুকু জানি প্রিপজিশন, তারপরে হচ্ছে রাইট ফ্রম ভার্বস অনেকের প্রবলেম থাকে, এরপর হচ্ছে মডিফায়ার, কানেক্টরস, ঠিক আছে, এরপর সিনোনিম, অ্যান্টোনিম।
এই যে এই পাঁচটা টপিক তোমাদের এতটাই প্রবলেম হয়, আমি এই পর্যন্ত যত এইচএসসি ক্যান্ডিডেট পড়িয়েছি অফলাইনে অনলাইনে যাই বলো, তোমাদের ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে এই টপিকগুলো। কেন? এই টপিকের ফার্স্টেই আসে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন পড়তে গেলে ভাইয়া মুখস্থ করতে হয়। আর আল্লাহ তোকে মাথা দিছে কেন? মুখস্থ করার জন্য দিছে। এখন মাথা নিয়ে যদি জাস্ট ফেসবুক স্ক্রল, ইউটিউব রিলস, গেমস, এগুলো তো লাভ নাই। এটা তো পড়তে হবে, এটা না পড়লে এটা হবে কিভাবে? এখন যে ভাইয়া প্রিপোজিশন কি কি রুলস আছে, হ্যাঁ রুলস আছে। এখন সেই রুলস দিয়ে তুমি সর্বোচ্চ একটা অথবা দুইটা কমন পেতে পারো, সর্বোচ্চ একটা অথবা দুইটা কমন পেতে পারো। বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি? সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ম্যাক্সিমাম গুলো আসে। এবং এই টপিকটা আমি ইংরেজিটা যেটা কথা বলতেছি, এটা তোমাদের এইচএসসি 25 এবং এইচএসসি 25 যখন তুমি এডমিশন দিবা অনেকটা কাজে দিবে, ঠিক আছে? কারণ ইংরেজি তুমি ক্লাস 3-4 থেকে যেগুলো পড়ে আসতেছো, যে তুমি ক্লাস 5 থেকে টেন্স পড়তেছো, পার্সোনাল পড়তেছো, ভয়েস পড়তেছো, ন্যারেশন পড়তেছো, এই জিনিসগুলো একটা স্টুডেন্ট মাস্টার্সেও পড়তে হয়, চাকরির ক্ষেত্রেও পড়তে হয়, এডমিশনের ক্ষেত্রেও পড়তে হয়। এখন তোমার এই ভয়েসের যে রুলস, বা তুমি যেটা রুলসের কথাই বলে, ভয়েস কি তোমার এডমিশনে এসে আলাদা হয়ে যায় বা এইচএসসি তে এসে আলাদা হয়ে যায়? না, তুমি জাস্ট পড়ো। যে এখনো অনেক স্টুডেন্ট আসো যারা লাইভটা দেখতেছো, অনেক স্টুডেন্ট আসো যে জাস্ট লাইভটা দেখতেছো কেন? যে আমার এইচএসসিটা কোনোভাবে কমপ্লিট হলেই শেষ, ডান, আমার আর পড়াশোনার দরকার নাই, মানে আমার এই টপিকগুলোর দরকার নেই, যখন আবার আসবে দেখা যাবে, কিন্তু এই পর্যন্ত আর দরকার নাই। এরকম টেন্ডেন্সি থাকলে হবে না। তুমি জাস্ট পড়াটা পড়ো, যে তোমার এডমিশন বলো, জব বলো, যাতে সারা জীবন তোমার এটা মনে থাকে যে আজ থেকে 5-6 বছর পরে তো তোমরাও বিয়ে করবে, তাই না? বিয়ের পরে তো বাচ্চা কাচ্চা হবে, এখন বাচ্চা কাচ্চা পড়াবা কিভাবে? যদি এটা যদি না জানো, যদি বাচ্চাদের জিজ্ঞেস করে যে আব্বু বা বাবা ভয়েসটা কি, বলো বাবা ভয়েস মানে কণ্ঠ, ভয়েস মানে বাচ্চা, সেটা অনেকে জানো না, ঠিক আছে? যার কারণে টপিকগুলো পড়তে হবে। এখন এই প্রিপোজিশনে তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এটাও যদি পড়তে না পারো, তাহলে কমন পাওয়ার টেকনিকটা কি, ইজি টেকনিকটা কি? এটা টেকনিকটা হচ্ছে যে তুমি এটারও একটা টেকনিক, সেটা হচ্ছে মডেল টেস্ট বের করে তোমাকে ভাইয়া প্র্যাকটিস করতে হবে। মডেল টেস্ট বের করবা, মডেল টেস্ট বের করে তোমার প্রিপোজিশন মিনিমাম 20টা, অর্থাৎ বোর্ডের বিগত সালের 20টা প্রিপোজিশন মুখস্থ করবা। এবং এই 20টার মধ্যে দেখবা ভাইয়া অনেকগুলো ওয়ার্ড রিপিট আসতেছে, মানে তোমার এই বোর্ডে আসছে, ওই বোর্ডেও চলে আসছে, অনেকগুলো ওয়ার্ড রিপিট আসতেছে। এই ওয়ার্ডগুলো তুমি হুবহু মুখস্থ করে রাখবে এবং খাতায় নোট করে এখন মানে নোট করে ফেলো, যে এগুলো আমি পরীক্ষা আগের দিন দেখে যাবো। কারণ তুমি এখন যে পড়াগুলো পড়বা, এগুলো তুমি সেকেন্ড টাইম আর পড়ার সুযোগ পাবা কিনা এটার গ্যারান্টি আমিও দিতে পারতেছি না। তুমি কি গ্যারান্টি দিবে? আমি নিজেই দিতে পারতেছি না। কারণ তোমাদের শুধু ইংরেজি না, বাংলা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কতগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো তোমরা কভার করে যাবা কিভাবে? আর্টসের যত সাবজেক্টের কথাই বলো, এতগুলো পরীক্ষাকে কভার করা পসিবল না। যার কারণে এখন যে পড়াটা পড়বা, ভেবে নিবা যে তোমরা এটা আগামীকাল পরীক্ষা এবং এই সাবজেক্ট তুমি পড়ার সুযোগ পাবা না। যার কারণে তোমার এই প্রিপোজিশন তুমি 20টা বর্জি করে ফেলো। এখানে যে ওয়ার্ডগুলো আসবে, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো আসবে, অনেকগুলো আসবে রিপিট। আবারও বলতেছি, অনেকগুলো রিপিট আসবে। এই রিপিট ওয়ার্ডগুলো এবং এই ওয়ার্ডগুলো একদম হুবহু ভাজা ভাজা করে ফেলবা, যাতে এগুলো পরীক্ষায় যদি 10টা আসে তোমাদের 10টাই হয়, একটাও যাতে ভুল না হয়। যদি ভুল হয়েছে তার মানে তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, কারণ তুমি কমন পাইছো, লিখতে পারো নাই। এটা হলো প্রিপোজিশনের কথা। এবং যেটা রুলস আছে, রুলস দিয়ে 2-3টে কমন আসতে পারে। এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাই দিব, যে তোমাদেরকে চিত্র আর্ট করে তোমাদেরকে এটা দেখাই দিব যে কিভাবে ট্রু হয়, কিভাবে অন হয়, কিভাবে ট্রু হয়, কিভাবে আন্ডার হয়, তারপর বিলো হয়, এগুলো যেগুলো আছে এগুলো আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? এখন এরপর হচ্ছে সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটা তোমরা সব স্টুডেন্টই পারো, এটা আমি কারো কোনো প্রবলেম দেখি নাই, এবং এটার রুলস ওরকম ভাবে হয় না, কিন্তু তোমরা সবাই এটা পারো, খুব ইজি টাইপ একটা টপিক। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। মানে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম যে ভাই কমপ্লিটিং সেন্টেন্স পাচ্ছি না, কমপ্লিটিং সেন্টেন্স বুঝতেছি না, রুলস প্র্যাকটিস করতেছি কিন্তু হচ্ছে না। এখন কথা ঠিক আছে, তুমি কতগুলো রুলস পড়বা? অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, এগুলো তো গেল। এরপরে আবার টেন্সের আছে, তারপরে আবার কন্ডিশনাল আছে, কন্ডিশনাল আছে। মানে তোমার এখানে রুলসের অভাব নাই। এখন এই কমপ্লিটিং সেন্টেন্স অনেকে আসো আমাকে বলো যে ভাইয়া আমাকে ফার্স্ট এই কমপ্লিটিং সেন্টেন্স পড়ান। এখন ভাই তোমাদেরকে এটা বুঝতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স মানে তোমাকে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। মানে তুমি বুঝতে পারতেছো একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে, তার মানে তোমার ইংরেজি বেসিকটা তোমার ঠিক রাখতে হবে। এখন এই বেসিক ঠিক রাখার জন্য তোমাদের যে শর্ট সিলেবাস দেয়, আমি যে বলি যে এই শর্ট সিলেবাসটা তো শর্ট না ভাই, এটা আসলে ফুল। জাস্ট তোমাদেরকে একটা মানে চোখের উপর একটা পর্দা ফেলানো হয়েছে, তোমাদের শর্ট সিলেবাস। এটা কে বলছে শর্ট সিলেবাস? এখানে শর্ট সিলেবাস নাই। তুমি যখন এই কমপ্লিট সেন্টেন্স করতে আসবা, তোমাকে অবশ্যই টেন্স পড়তে হবে, অবশ্যই টেন্স পড়তে হবে, ভয়েস পড়তে হবে, তারপর হচ্ছে কন্ডিশন পড়তে হবে। এগুলো তো গেল। এগুলোর পাশাপাশি আমরা এই দেখো সুন্দর রাইট ফর্ম ভাব দিচ্ছে, আবার মডিফায়ার আছে। হ্যাঁ, এগুলো ছিল আবার তোমার অবশ্যই মানে ইংরেজির যাই পড়ে এটা পড়তেই হবে। পার্টস অফ স্পিচ এগুলো তোমার পড়তে হবে। তোমার শর্ট সিলেবাস হলো কোথায়? শর্ট সিলেবাসে দিয়ে দিছে নটা টপিক, শর্ট সিলেবাস কোথায়? তাহলে তুমি পার্টস অফ স্পিচ পড়া মানে ইংরেজি তোমার 30 থেকে 40% কমপ্লিট।
30 থেকে 40% কমপ্লিট হয়ে যাবে পার্সোনাল পড়া মানে। এরপর আবার তোমাকে টেন্স পড়তে হচ্ছে, ভয়েস পড়তেছে, কন্ডিশন পড়তেছে, মানে তোমার সব গ্রামারই পড়তে হচ্ছে। তাহলে বাদ গেল কি? জাস্ট তোমার দেখাই দিল সিলেবাসে যে আমার এই 9টা টপিক আছে, তুমি 9টা টপিক পড়ো হয়ে যাবে, কিন্তু 9টা টপিক না ভাই, আসলে তোমাকে সবগুলোই পড়তে হবে। যার কারণে এখন দেখো কেউ যদি পড়াশোনা শুরু করো, অবশ্যই পার্টস অফ স্পিচটা পড়ে নিবা, পার্টস অফ স্পিচ অবশ্যই পড়ে নিবা। এর মধ্যে যেমন ভার্ব আছে, এখন তুমি যদি ভার্ব না পড়ো তাহলে তুমি রাইট ফর্ম ভার্বটা পড়বা কিভাবে? রাইট ফর্ম ভার্ব পড়বা কিভাবে? কারণ ভার্ব নিয়ে হচ্ছে রাইট ফর্ম ভার্বের কাজ, আর ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের মা। তুমি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লিখতে পারবে না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লিখতে পারবে না, কিন্তু ভার্ব দিয়ে শুধু একটা সেন্টেন্স তৈরি হয়ে যায়, এরকমটা হয়ে যায়। যার কারণে তোমার এই টপিকগুলো পড়ার পাশাপাশি তোমাকে আমি বলবো যে তুমি যদি ফার্স্টেই একদম পড়তে চাও যে তুমি কিভাবে শুরু করবে, হ্যাঁ, তাহলে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, এগুলো তুমি অবশ্যই অবশ্যই পড়বা। জাস্ট কিছু জিনিস লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এরপর হচ্ছে টেন্স, এরপরে ভয়েস তোমার লাগবে, কারণ ভয়েস থেকে মডিফায়ারে অনেক সময় একটা বা দুইটা কোশ্চেন চলে আসে, এই জন্য ভয়েস অবশ্যই পড়বা। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ভাই দেখো, কমপ্লিটিং সেন্টেন্স বলো বা তুমি যে কোনো সেন্টেন্স লিখতে যাবা, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবা, কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে ফলো করতে হবে। কারণ এই তিনটা তোমাদের এখন হয়তো বা তিনটা পড়তেছো, মূলত কন্ডিশনাল সেন্টেন্স চারটা হয়, জিরো কন্ডিশনাল থাকে, তিনটা বা চারটা যাই বলো, এই কন্ডিশনাল তুমি যদি ফলো না করো তোমার ইংরেজি কিন্তু বাক্য হবে না। যার কারণে তোমাকে এই 4-5টা টপিকও তোমাকে পড়তে হবে এই 9টা টপিক কভার করার জন্য, ঠিক আছে? যার কারণে তুমি ফার্স্টে তাহলে এখন শুরু করবা কিভাবে? প্রিপোজিশন শুরু করার আগে তুমি ভাইয়া পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করে নাও অথবা পার্সোনাল পড়ে নাও। এখন যদি তোমরা চাও যে আমার থেকে ক্লাস করবা, আমার ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে ঢুকলেই তোমরা পার্সোনাল স্পিচের ফুল ক্লাসগুলো পেয়ে যাবা, সবগুলো ক্লাস পেয়ে যাবা। সেই ক্লাসগুলো তুমি 2x স্পিডে করে ফেলো, তোমার টাইম ওয়েস্ট করতে হবে না, 2x স্পিডে করে ফেলো। এরপরে টেন্সের ক্লাসগুলো করো, এরপরে ভয়েসের ক্লাসগুলো করো, এরপরে কন্ডিশনের ক্লাসগুলো করো। এগুলো করার পরে তুমি প্রিপজিশনের মধ্যে চলে আসো, প্রিপজিশনটা শেষ করো। এরপর সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এটাও 20টা, মানে বোর্ডের 20টা শেষ করো। সরি। আচ্ছা, আমাদের অলরেডি বলা হয়েছে যে আমাদের তোমাদের এই এইচএসসি 25 ব্যাচদের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ একটা রয়েছে, যেখানে আমরা আজকেই নিউ আর কি ওপেন করেছি, যাতে তোমাদের সবগুলো প্রবলেম এখানে আমরা জানতে পারি এবং প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি উপায় আমরা সলভ করতে পারি বা কোন কোন টপিক আমরা সলভ করবো। জাস্ট আমরা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, অলরেডি তোমরা জয়েন করতেছো, যারা জয়েন করতেছো তাদেরকে ওয়েলকাম, এবং যারা জয়েন করতেছো না, যদি তোমাদের প্রবলেম থেকে থাকে অবশ্যই জয়েন করতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে ইনশাল্লাহ ফ্রিতেই তোমাদেরকে সবকিছু প্রোভাইড করা হবে, কোনো রকম চার্জ থাকবে না। যে কোনো রকম প্রবলেম, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা লাইভেও ইনশাল্লাহ আসার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? তো তোমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে পারো। এখন আবার পড়াশোনায় ফিরে যাই। সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এটাও 20টা। ভাই আমি 20টা করে বলতেছি, কিন্তু আমার যেগুলো স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমি বোর্ডের একটাও বাদ দেওয়াইনি, ঠিক আছে? বোর্ড ফুল কমপ্লিট করে ফেলছি, এমন হয়েছে যে আমি পরীক্ষা নিচ্ছি, ওদের সেকেন্ড বার পরীক্ষা রাইটিং বাদ দিয়ে 20-25 মিনিটেই শেষ, যেটাই দিচ্ছি তারা পেরে যাচ্ছে, বানিয়ে দিচ্ছি তাও পারতেছে। কারণ কি? তুমি যদি প্রিপজিশন 70 থেকে 80টা প্র্যাকটিস করো, তোমার কিছু বাকি থাকবে? কিছু বাকি থাকবে না। যার কারণে প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো যার কারণে সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এটা তুমি শেষ করলা, এরপর কমপ্লিট সেন্টেন্সটা লাস্টে করবা। কখন করবা? লাস্টে করবা। রাইট ফ্রম ভার্বস, এটা করার আগে ভার্ব সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ভার্ব, পার্টস অফ স্পিচে এক্সট্রা হচ্ছে ভার্ব, এক্সট্রা বলতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। তোমার এই ভার্বটা ফুলফিল একটা থট নিয়ে তারপরে তুমি এই রাইট ফ্রম ভার্বস ধরবা। ভার্বের উপর যদি ফুলফিল একটা থট না থাকে, তুমি রাইট ফ্রম ভার্বসের কচুও পারবা না। মানে এটা তো পারবা না, সেটা পরের কথা, কচুও পারবা না। কারণ হচ্ছে এই ভার্বের মধ্যে তোমার যতগুলো ভার্ব রয়েছে, তোমাদের এইচএসসি তোমার ভার্বের অলরেডি ক্লাস দেওয়া রয়েছে, প্লেলিস্টে তোমরা ঢুকলে পেয়ে যাবা, এইচএসসি 24 প্লেলিস্ট একটা রয়েছে, সেখানে ঢুকলে ক্লাসগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবা। কিন্তু এই ভার্বের যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলো তোমরা যদি না পড়ো, কোন ভার্বের কিরকম ডেফিনেশন, এটার কিরকম স্ট্রাকচার, তুমি সেটা বুঝতে পারবে না। অনেক স্টুডেন্ট আমার দেখি টুর পরে ভার্বের সাথে এস বা ই এর যুক্ত করো। এখন সে যদি না জানে যে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমি তাকে গাধা বলে লাভ আছে? সে তো জানে না, তাকে জানাতে হবে। যার কারণে এই যেটা হচ্ছে ইনফিনিটিভ, এটা তুমি কোথায় পাবা? এটা তুমি ভার্বের মধ্যে পাবা। এরপরে হচ্ছে আইএনজি, এরপরে আইএনজি দেখলে তোমাদের একটা মোস্ট যেটা ধারণা যে আইএনজি, আইএনজি মানে হচ্ছে জিরান্ড। আইএনজি মানে কি? আইএনজি মানে হচ্ছে জিরান্ড। তাহলে গাধা পার্টিসিপল কি? আইএনজি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? আইএনজি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? কোনটা হবে? এখন ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ডও হয় পার্টিসিপলও হয়। এখন কখন জিরান্ড হয়, কখন পার্টিসিপল হয়, এটা কোথায় জানতে পারবা? এটাই ভার্বের মধ্যে জানতে পারবা। যার কারণে ভার্বটা এতটাই ইম্পর্টেন্ট বলছি। এটা যদি ছোট করে আমি বলে দেই যে ভার্বের সাথে আইএনজি যখন নাউনের কাজ করে, যখন নাউনের কাজ করে। এখন ভাই আমি যদি বলি যে নাউনের কাজটা কি, সেই নাউনের কাজ কোথায় পেয়ে যাবা? এই যে নাউনের কাজ পাবো পার্টস অফ স্পিচে। যেমন পার্টস অফ স্পিচে আমি বারবার বলতেছি, এতটাই ইম্পর্টেন্ট। এখন এই নাউনের কাজটা হচ্ছে বাক্যে সাবজেক্ট
অথবা অবজেক্ট হওয়া, বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট হওয়া। তাহলে জিরান্ড কোনটা হবে? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে অর্থাৎ বাক্যে সাবজেক্ট অথবা সাবজেক্ট অথবা অবজেক্ট হবে, সেটাকে আমরা জিরান্ড বলবো। এটা জিরান্ডের সংজ্ঞা তুমি পেয়ে গেলা। সেম ভাবে যখন পার্টিসিপলে আসবা, এটাও ভার্ব প্লাস আইএনজি। তাহলে পার্টিসিপলের সংজ্ঞা কি হবে? ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ নাউনকে মডিফাই করবে। নাউনকে মডিফাই করবে, সেটাকে আমরা পার্টিসিপল বলবো। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অর্থাৎ নাউনকে মডিফাই করবে, সেটাকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে দেখো যে ভার্ব প্লাস আইএনজি একটা ওয়ার্ড সে জিরান্ড হয়, পার্টিসিপলও হয়। এখন বলতে ভাই এটা কোথায় আসে, আমার তো টপিকে নাই। আরে গাধা, তুই যে রাইট ফ্রম ভার্বস করবি, এখানে কই থেকে দিবে? টপিকগুলো কই থেকে আসবে? ভার্বস, পার্টস অফ স্পিচ, এখান থেকে চলে আসবে টপিকগুলো। যার কারণে টপিকগুলো অবশ্যই জানতে হবে। তুমি একটা ওয়ার্ড দেখতে পারবা সেটা জিরান্ড হচ্ছে, জাস্ট তার পজিশন চেঞ্জ হয়েছে, সেটা পার্টিসিপল হয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ তোমার একটা ধারণা থাকতে হবে ভাইয়া। এই ধারণাগুলো না থাকলে তুমি পরীক্ষায় কখনো ভালো করতে পারবা না। এখন ভালো করতে পারো, আমি যে বলছি বোর্ডগুলো প্র্যাকটিস করতে, এই বোর্ডগুলো প্র্যাকটিস করে গেলে আল্লাহ যদি চায় তুমি কমন পেলে ভালো করতে পারো। কিন্তু তোমার যে বেসিক, তোমার যে একটা মূল বা একটা শিকড় রয়েছে, সেটা কখনোই ভালো হবে না। সেটা যদি ভালো করতে চাও অবশ্যই এই পড়াগুলো পড়তে হবে, ক্লাসগুলো করতে হবে। তাহলে রাইট ফ্রম ভার্ব, তুমি ভার্বটা পূর্ণাঙ্গভাবে শেষ করে এসে রাইট ফ্রম ভার্বের দুই একটা প্র্যাকটিস করবা। জাস্ট কোনো কলেজ বা যে প্রশ্ন প্র্যাকটিস করলা, করে সেম ভাবে এটাও মডেল টেস্টে চলে যাবা। মডেল টেস্টে যে এটার কমপক্ষে 20 থেকে 25টা অবশ্যই প্র্যাকটিস করবা। এবং এটা টাইম বেশি নিবা না ভাইয়া। প্রতিটা টপিকের টাইম, প্রতিটা টপিক বলতে তোমরা একদিনে 3-4টা টপিক তোমাদেরকে এখন করতে হবে, ধরো টাইম পাবা না। ঠিক আছে, 20 থেকে 25টা রাইট ফ্রম ভার্বস করে ফেলবে এবং দেখবা যে এখানে কোশ্চেনগুলো কিরকম আসে। আমি যে ইনফিনিট থেকে বললাম, এখান থেকে দেখবা যে কতগুলো কোশ্চেন আসে, জিয়ান এবং পার্টিসিপল কতগুলো আসে, মানে 2+ ভার্বের বেস ফর্ম, এখান থেকে তুমি অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবা। এবং অনেক সময় দেখবা যে প্রিপজিশন যেগুলো একটা আসলো, বাই, বাইয়ের পরে ভার্ব চলে আসে, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। তো এই যে এই বিষয়গুলো তোমরা ভার্ব পড়ে জানতে পারবে এবং রাইট ফ্রম ভার্বস যখন প্র্যাকটিসগুলো করবা তখন আমার কথাগুলো মনে পড়বে। তার আগে এই কথাগুলো তোমরা বুঝবা না। ঠিক আছে? এরপর হচ্ছে ন্যারেশন। আমি ন্যারেশনের ভাই স্টুডেন্টের কোনো রুলস পড়াই না, কারণ ন্যারেশন মানে হচ্ছে, ন্যারেশন মানে কি বলো? ন্যারেশন মানেটা আসলে কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি, অর্থাৎ কারো কথা। যেমন আমি ক্লাস নিচ্ছি, এখন তুমি তোমার কোনো ফ্রেন্ডকে যে কি বলবা যে জুনায়েদ ভাইয়া অমুক অমুক টপিক পড়াচ্ছে, আমি পড়াচ্ছি, কিন্তু তুমি যে তোমার কোনো ফ্রেন্ডকে বলতেছো যে জুনায়েদ ভাই অমুক অমুক টপিক পড়াচ্ছে, এটা ন্যারেশন, ন্যারেশন হয়ে গেল। ঠিক আছে? তো এই ন্যারেশন আমি এরকম কোনো রুলস পড়াই না, তবু যদি একটু বলে দেই, জাস্ট একটু বলে দিব। তোমাদের এখানে দুইটা পার্ট দেখতে পারবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, অনেকে যে ভুলটা করো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে হয়, কি কি? প্রেজেন্ট অথবা ফিউচার। লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। দেখো, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচারে হয়, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচারে হয়, তাহলে আমাদের রিপোর্টেড ভার্বের মানে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচ যেটা থাকবে, রিপোর্টেড স্পিচ এর কোনো চেঞ্জ হবে না, রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে হয়, রিপোর্টিং ভার্বটা পাস্টে হয়ে গেছে, তখন আমাদের এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচ কি হবে? রিপোর্টেড স্পিচ তখন অবশ্যই চেঞ্জ হবে। এটা কোনো ন্যারেশন। ন্যারেশনের সেম তুমি এগুলো পড়ে, এটারও কমপক্ষে তোমার আমি বলবো, তোমার যদি ভালো করে পড়ে থাকো তাহলে 15টা করলেই এনাফ। 15টা বোর্ডের করে ফেলবা, একদম বুঝে বুঝে করবা। 15টা তোমার 150 মিনিট যাক, এটাকে তুমি 10 মিনিট টাইম নাও, কোনো প্রবলেম নাই, কিন্তু বুঝে বুঝে প্রতিটা ন্যারেশন করবা, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। মডিফাই ভাই তুমি লাস্টে করবা। এরপরে কানেক্টরস। কানেক্টরসকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিব, কিছু জিনিস লিখে দিব, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। তোমাদের লাস্টে আমি দেখা দিচ্ছি সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিমের ক্ষেত্রে যদি আমি যাই, তোমরা এখানে কমপক্ষে 30টা বোর্ড তোমাদেরকে করতে হবে এবং 30টা বোর্ডের যে ওয়ার্ডগুলো আছে সিনোনিম এবং অ্যান্টোনিম, এগুলো হুবহু একদম মানে পাই টু পাই মুখস্থ রাখতে হবে। পাই টু পাই যেমন হিসাব রাখতে হয়, ঠিকভাবে পাই টু পাই মুখস্থ রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমার সিনোনিম অ্যান্টোনিম এগুলো পারবা না। এগুলো মুখস্থ এবং পাংচুয়েশন তুমি এটা 10টা যদি প্র্যাকটিস করো, 10টা তুমি প্র্যাকটিস করে ফেলছো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ পাংচুয়েশনের কোনো সমস্যা হবে না। এখন মডিফায়ার এবং কানেক্টরস নিয়ে অল্প একটু কথা বলবো, কিন্তু তার আগে একটু বোর্ডটা ক্লিন করে নিব। হ্যাঁ, তো দেখো, কানেক্টরস এর ক্ষেত্রে আমরা কিছু জিনিস তোমাদেরকে লিখে দিচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখবা। ঠিক আছে? কানেক্টরস, কানেক্টরস, কানেক্টরস দেখো, অ্যাজ এ রেজাল্ট, অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড অ্যাজ, অ্যাকর্ডিংলি, অ্যাট লাস্ট, অলসো, বাট, বেসিক্যালি, বিসাইডস, এরপর হচ্ছে বিকজ,
কনসিকুয়েন্টলি, এরপরে হচ্ছে ইভেন, এরপরে হচ্ছে ইভেনচুয়ালি, এরপর হচ্ছে ফার্স্টলি, ফাইনালি। ফর এক্সাম্পল, দেখো এগুলো তোমাদেরকে জাস্ট কয়েকটা লিখে দিলাম এই জন্য যে তোমাদেরকে just বোঝানোর জন্য। এরকম তোমাদের কানেক্টরস রয়েছে প্রায় 44 থেকে 45টা, মানে তোমাদের আসার মতো, ঠিক আছে? এই 44 থেকে 45টা আমি এগুলো তোমাদেরকে, তোমরা কমেন্ট করবা যদি তোমাদের এই কানেক্টরস গুলো লাগে। এই কানেক্টরস নিয়ে কথা বলার টাইমে দেখো তোমাদের 44 থেকে 45টা কানেক্টরস রয়েছে। 44 থেকে 45টা কানেক্টরস তোমাদের যদি মুখস্থ না থাকে, এবং এগুলোর যেমন ধরো বাংলা সহ মুখস্থ রাখতে হবে। কি সহ? বাংলা সহ। বাংলা সহ তোমাকে মুখস্থ রাখতে হবে। কেন বাংলা সহ মুখস্থ রাখতে হবে? দেখো তোমরা যখন কানেক্টরস প্র্যাকটিস করতে যাও, তোমাদের যে প্রবলেমটা হয়, যেগুলোই আসে তোমরা টু, দ্যাট, অ্যাজ, সো, অ্যান্ড, বাট, এই যে এই 6 থেকে 7টা কানেক্টরস তোমাদের মাথার মধ্যে অল টাইম ঘোরে। কেন ঘোরে? ধরো আমি তোমার থেকে 500 টাকা চাইছি। কত টাকা? 500 টাকা। কিন্তু তোমার কাছে আসেই ধরো 100 টাকা, তুমি আমাকে 500 টাকা দিবা কোথা থেকে? এখন তোমার কানেক্টরস আসে 10টা, তুমি যে 10টার জন্য 40টা যদি মুখস্থ রাখতে না পারো, তাহলে তোমার 10টা কানেক্টরস না থেকে বের হবে কোথা থেকে? তোমার তো মুখস্থ থাকে 6 থেকে 7টা। যার কারণে আমি বলবো যারা কানেক্টরস পারো না, তোমরা অবশ্যই এই 40 থেকে 44 আমি কানেক্টরসটা দিয়ে দিব। কানেক্টরসের পুরো ক্লাসই দেয়া আছে অলরেডি, তোমরা সেটিও দেখে নিতে পারো। এগুলো মুখস্থ যদি করো, মুখস্থ করার পরে তোমার জাস্ট সূত্র ওই একটাই, মডেল টেস্টে যাবা, মডেল টেস্টে যে কমপক্ষে 30টা একদম প্র্যাকটিস করে ফেলবা, এবং এগুলো প্রায় মুখস্থ করার মতো প্র্যাকটিস করে ফেলবা। তাহলে এগুলো থেকে তুমি এমন হতে পারে কমন পেয়ে যেতে পারো। সেই জন্য বলে রাখি, তোমরা যেহেতু সামনেই এডমিশন পরীক্ষা দিবা, জিএসটি সেকেন্ড টাইমার ব্যাচ অথবা যারা প্রি এডমিশন সেকেন্ড টাইম প্লাস প্রি এডমিশনের জন্য কিন্তু আমাদের অলরেডি কোর্স চালু হয়েছে। তোমরা এখানে এনরোল করতে পারো। এনরোল করার জন্য 01720828052 এই নাম্বারে কিন্তু কথা বলতে পারো, বিস্তারিত জেনে ভর্তি হতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারো। তো এই ছিল কানেক্টরস নিয়ে তোমরা এগুলো মুখস্থ করে জাস্ট প্র্যাকটিসটা করে ফেলবা, দেখবা ইনশাআল্লাহ তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা। এখন আমরা লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে মডিফায়ার্স নিয়ে যদি কথা বলি, দেখো মডিফায়ার্সটা আমি বলছি যে মডিফায়ার তোমরা সবার লাস্টে প্র্যাকটিস করবে। কেন বলছি দেখো, আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে কেন বলছি যে সবার লাস্টে প্র্যাকটিস করবে। একটা কারণ রয়েছে। জাস্ট দেখো, মডিফায়ারে যখন তুমি যাবা, এই মডিফায়ারের মধ্যে তোমার কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে? এরপরে ভয়েস লাগবে। এই পার্টস অফ স্পিচ বিশেষ করে লাগবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ক্লোজ প্লাস ফ্রেজ। এবং এখানে আরো থাকে অ্যাপোজিটিভ, যেটা থাকে সেটা থাকে আসলে। তো তোমাদের এই যে জিনিসগুলো, এগুলো তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে হবে। এবং তোমাদের ইংরেজির যে সেকেন্ড পার্টটা রয়েছে, আমি বলবো যে মডিফায়ার নিয়ে এই মডিফায়ার অ্যান্সারগুলো আসলে তোমাদের দেওয়া থাকে। কেননা এখানে তো প্রশ্নে বলে দেয় যে পোস্ট মডিফাই দ্য নাউন। যখন বলবে পোস্ট মডিফাই দ্য নাউন, এখন তুমি এত বড় একটা প্রশ্ন দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মানে হচ্ছে পরে, অর্থাৎ পরে, নাউনের পরে যেটাকে বর্ণনা করবে। এখন নাউনের পরে কে নাউনকে বর্ণনা করে? জাস্ট অ্যাডজেক্টিভ বর্ণনা করতে পারে। তাহলে আমার অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা থাকতে হবে যে অ্যাডজেক্টিভ বলে দিছি। এরকম তোমার ভার্ব নিয়ে থাকে, নাউন নিয়ে থাকে, অ্যাডভার্ব নিয়ে থাকে, অ্যাডজেক্টিভ নিয়ে থাকে, এবং নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, এই বিষয়গুলো আসলে থাকে। যার কিন্তু তোমার ক্লোজ বলো, ফ্রেজ বলে এটা একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। পাশাপাশি যে পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এখন তোমাদের এখানে যে জিনিসগুলো ভুল করো, তোমাদের মাথার মধ্যে ওয়ার্ড আসলে ঘোরে না। এটা তোমার তুমি যেহেতু পরীক্ষা দিবা, তোমার সামনে পিছনে অ্যান্সারটা দুই রকম হতে পারে। যে সামনে একটা ফ্রেন্ড অন্যকে লিখছে, তুমি আরেকটা লিখছো, এটা হতে পারে। এটা অ্যান্সার নাও মিলতে পারে, কিন্তু তুমি জাস্ট দেখবে ঠিক আছে, কারণ ভাই এটার অ্যান্সার তোমাকে দেওয়া রয়েছে। পোস্ট মডিফাই দ্য নাউন, মানে নাউনকে বর্ণনা করো। নাউনকে বর্ণনা করে কে? অ্যাডজেক্টিভ। ভার্বকে বর্ণনা করো, ভার্বকে বর্ণনা করে কে? অ্যাডভার্ব। মাঝে মধ্যে দেখা যায় অ্যাডভার্বকে বর্ণনা করে, অ্যাডভার্বকে বর্ণনা করে কে? অ্যাডভার্ব নিজেই বর্ণনা করে, অ্যাডভার্বকে বর্ণনা করে অ্যাডভার্ব। এরপরে আবার মাঝে মধ্যে থাকে যে নাউনকে বর্ণনা করো আরেকটা নাউন দিয়ে। এখন আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে 4-5টা নাউনও থাকে। যদি আমি বলি হি ইজ আ ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট, হি ইজ আ ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট। এখন এই যে আমি এটা বললাম, এখানে দেখো ভাই তোমার নাউন কেটা রয়েছে, ঢাকা একটা নাউন, সিটি একটা নাউন, কলেজ একটা নাউন, স্টুডেন্ট একটা নাউন। তোমরা এখানে বলবা যে 4টা নাউন রয়েছে, কিন্তু আসলে ভাই দেখো একটা সেন্টেন্সে যখন
4 থেকে 5টা বা তুমি ধরো 100টা নাউনই রয়েছে, এটা 100 নাউন দেখারও ব্যাপার না, তুমি জাস্ট দেখবা যে সর্বশেষ নাউন কোনটা, স্টুডেন্ট। এখন সবার শেষের যে নাউনটা সেটাই জাস্ট নাউন হবে, সামনের যতগুলো নাউন আছে সবগুলো হয়ে যাবে কি, সবগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সামনের সবগুলো নাউন কি হবে, সামনের সবগুলো নাউন হবে অ্যাডজেক্টিভ। তার কারণে প্রশ্ন এখন দেয়া থাকে যে একটা নাউনকে বর্ণনা করো, আর একটা নাউন দ্বারা তুমি নাউনটাকেই ভাববা, সে নাউনের আগে একটা নাউন বসাই দিবা, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রশ্ন থেকে তোমার ঘাবড়ে যাও, প্রশ্নটা মাথাটাকে জাস্ট কুল রাখো, ঠান্ডা রাখো, দেখবা যে অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। তো এটা ছিল মডিফাই, এবং মডিফাই পড়ার জন্য তোমার মডিফাই এবং কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? মডিফায়ার এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা সবার লাস্টে পড়বা, কারণ এগুলো পড়ার জন্য তোমার ইংরেজি একটা ফুল ধারণা রাখবে। তোমার যে সিলেবাসে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তো লাগবে, সাথে যে পার্টস অফ স্পিচ বলো, ভয়েস বলো, এবং তোমার মডিফায়ারে হ্যাঁ আরেকটা টপিক থেকে প্রশ্ন আসে, ভয়েস। মডিফায়ারে ভয়েস থেকে আসে, এবং রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকেও ভয়েস থেকে প্রশ্ন আসে, যার কারণে তোমার এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। তো এই ছিল সেকেন্ড পার্ট। এবং সরি, আরেকটা টপিক তোমাদের রয়েছে পাংচুয়েশন, তাই না? পাংচুয়েশন ভাই এখানে তোমাকে বোঝানোর মতো কিছুই নাই, তুমি জাস্ট 10 থেকে 15টা প্র্যাকটিস করবে, এটা তো ইনশাল্লাহ পেয়ে যাবা। তো তোমার গ্রামাটিক ক্লাসের একদম লাস্টের দিকে চলে এসেছে, আমরা যে জায়গায় ছিলাম। তো মডিফায়ার নিয়ে আসলে কথা বলার কিছু নাই, তোমার সমস্ত টপিকগুলো পড়ে এট লাস্ট মানে মডিফায়ারে আসবে। মডিফায়ারে আসলে দেখবে তোমরা আসলে সমস্ত বিষয় তুমি বুঝতে পারছো, এবং মডিফায়ার তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই মডিফায়ার আমি বলবো যে ভাই তোমার কমপক্ষে 30টা প্র্যাকটিস করবে, হ্যাঁ 30টা প্র্যাকটিস করলে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে। এবং তোমাদের এইচএসসির জন্য যারা সাজেশন ক্লাসগুলো চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে আমাদের ডেসক্রিপশনে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01720828052 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের জিএসটি সেকেন্ড টাইম এবং এডমিশন মানে প্রি এডমিশন ব্যাচ এখানে অলরেডি চলছে, তোমরা এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট নিয়ে তোমাদেরকে সাজেশন দেওয়ার ট্রাই করলাম, এবং পরবর্তী যে রিটেন পার্টটা রয়েছে, সেকেন্ড পার্টের যে রিটেন পার্ট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী একটি ক্লাসে। তো আজ এই পর্যন্তই, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে তোমরা তাদের একটু উপকার করতে পারো। তো অবশ্যই লাইভে শেয়ার করে দিবে, এবং যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এডমিশন এবং এইচএসসি রিলেটেড ক্লাস এবং আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই।